স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বিদ্যুৎ জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশ জনপদ সুরক্ষার গুরু দায়িত্ব আছে রাষ্ট্রের কাঁধে, তাই পরিকল্পনা রচনায় ভারসাম্য রাখা জরুরি। এসব নিয়ে আজকের আলোচনা কয়লার ময়লা। কথা বলতে স্টুডিওতে আছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম। স্বাগত আপনাদের। জনাব নসরুল হামিদ, আপনার কাছে এই জানতে চাই যে চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবেন, সে ব্যাপারে আপনারা এক ধরনের সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু সেইটাই আপনারা কিভাবে করবেন? জোর প্রয়োগ করেই করবেন নাকি আর কোনো উপায়ে আপনারা বোঝাতে সক্ষম বলে? এখানে প্রথমে একটু ধারণাটা ভুল। জি, এটা কিন্তু আমরা করছি না, এটা এসআলম গ্রুপ করছেন। জি, বেসরকারি একটা প্রতিষ্ঠান, তারা আমাদের থেকে অনুমতি নিয়ে তারা ওখানে জায়গা নিয়েছে। এখন নিয়মটা হলো জায়গা নিয়ে তারপরে তারা বিভিন্ন পর্যায়ে পরিবেশের ছাড়পত্র নেবেন, তারপরে আসবেন। আমরা সাময়িক অনুমতি দিয়েছি তাদেরকে। আমরা নিয়মটা হলো বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের জায়গায় নিজেরা বিদ্যুৎ প্ল্যান করবে। আমরা এখানে তাদের সাথে সম্পর্কটা হলো আমরা বিদ্যুৎ বানালে আমরা বিদ্যুৎ কিনবো তাদের সাথে। আচ্ছা, তারা মানে ব্যাপারটা আজকে জ্বালানি উপদেষ্টাকে আমি শুনছিলাম, জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি বলছেন যে সরকার এখানে আসলে সবসময় পাশে থাকবে সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য। আমরা তো পাশেই আছি, মানে আপনারা পাশে থাকছেন? আমরা তো থাকছি, কারণ আমার বিদ্যুৎ তো লাগবে তাদের কাছ থেকে। তারা যদি বানায়, তারা যেখানে এখন যেখানে বিদ্যুৎ থাকবে, যারা উৎপন্ন করবে তাদের তো পাশে থাকবোই, কারণ আমার তো সেখানে। এই কথা কি ঠিক? ওখানে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছিল না বা ওরকম যে একটি কথা? এই সময় ছাড়পত্র প্রথম আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় জায়গাটা নির্দিষ্ট করতে। আচ্ছা, এবং প্রথম জায়গা নির্দিষ্ট করে কিন্তু পরিবেশের কাছে ছাড়পত্র চাওয়ার জন্য অনুমতিটা নিতে হয়। আচ্ছা, তো তারা তো মাত্র 600 একর জায়গা কিনেছেন। আচ্ছা, আরো হয়তো 150-200 একর কেনার বাকি ছিল তাদের যে অবস্থাটা, এবং তারা সেই সময়ের মধ্যে আবার পরিবেশের জন্য ছাড়পত্র চেয়েছেন। এটা অন দ্য প্রসেসের মধ্যে আছে। আমাদের থেকে যখন আমরা বিদ্যুৎ কিনতে যাব এবং তাদেরকে যখন ফাইন্যান্স করবে যে কোনো প্রতিষ্ঠান, একটা বিষয় কিন্তু অনেকে ক্লিয়ার করে দরকার। আইএফসি বা যে কোনো প্রতিষ্ঠান যারা ইন্টারন্যাশনাল এই ধরনের অর্গানাইজেশনগুলো, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো ফাইন্যান্স করে, তারা কিন্তু সমস্ত কমপ্লায়েন্সগুলি দেখেই ফাইন্যান্স করে। এই যে আমাদের রামপালে মনে করেন যে ইসিএ ফাইন্যান্সিং আমরা যে ইপিসি কন্ট্রাক্ট দিচ্ছি, তাদের কাজটা হলো তারা নিজেরা ফাইন্যান্সটা আনবেন। তারা যখন ফাইন্যান্স ইনস্টিটিউটকে কনফার্ম করতে যাচ্ছে, তারা কিন্তু সমস্ত রিপোর্ট যাচাই বাছাই করে, কারণ তারা ইনশোর করতে চায় যেখানে আমরা ফাইন্যান্স করছি সেই ফাইন্যান্সটা যেন ঝুঁকিপূর্ণ না হয়। আমরা মাতাবাড়িতে যে প্রজেক্ট করছি, কয়লা ভিত্তিক প্রজেক্ট, এখানে জাপানিজরা ফাইন্যান্স করছে প্রায় $6 বিলিয়ন। এখানে কোল টার্মিনাল হবে, পোর্ট হবে, কোল পাওয়ার প্ল্যান্ট হবে 1300 মেগাওয়াট। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে, ইভেন কি আমরা যেই গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট করেছি ইসিএ ফাইন্যান্সিং, সব কিছু কিন্তু যে ফাইন্যান্সিয়াল ক্লোজিং করতে আমাদের 1.5 বছর লেগে যায়। আপনার এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট থেকে আরম্ভ করে টেকনিক্যাল রিপোর্ট থেকে আরম্ভ করে সমস্ত অ্যাসেসমেন্ট করে কিন্তু এরা ক্লোজ করে। আর আমি তাহলে একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে যাই। প্রফেসর আনু মোহাম্মদ, আপনি বাঁশখালীতে প্রাণহানির ঘটনার পর আপনারা সরেজমিন তদন্ত করে এসেছেন, সেখানে আপনারা সব পক্ষের সঙ্গে কথা বলেছেন কিনা সেটি আমার একটি প্রশ্ন, নাকি শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারী পক্ষটি আপনাদের সাথে কথা বলতে এসেছে? আমি যে বিষয়টা আপনি জানতে চাই, আপনি আসলে একমত হয়েছে সেখানে পরিবেশের ক্ষতি হবে, তাহলে কি আমরা বাংলাদেশে কোথাও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে পারবো কিনা সেই প্রশ্নটিও একটু উঠছে। আমরা সবসময় যেটা বলি, এক হচ্ছে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে সারা পৃথিবীর যে অভিজ্ঞতা, সেগুলো ধরেন একটা পর্যায়ে অনেকেই বলেন যে বহু দেশে তো কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে, সরকার থেকেও বলা হয় সবসময়। আসলে আছে, বহু দেশে আছে, ভারত, চায়না তো আছে। এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপিত হয়েছিল একেবারে অনেক আগে থেকে স্থাপিত হয়ে আসছে, কিন্তু আপনার যদি গত 2 দশকের ইতিহাস দেখেন, দেখবেন যে ক্রমাগত এটার প্রপোর্শনটা কমে আসছে। এবং ভারত চায়না হচ্ছে সবচেয়ে বেশি। সেই চায়নাও এখন ঠিক করেছে যে আগামী বছরের মধ্যে বেইজিংয়ে তাদের যে বড় মেজর পাওয়ার প্ল্যান্ট আছে কয়লা ভিত্তিক, সেটা তারা বন্ধ করে দেবে, কারণ বেইজিংয়ে চলাফেরা করা যাচ্ছে না। ভারতেও প্রপোর্শন আমরা যদি দেখি গত কয়েক বছরে প্রপোর্শনটা কমে আসছে, যদিও অনেক বেশি আছে এখন। তো এইগুলি ধরেন অনেক স্টাডি হয়েছে, অনেক স্টাডি হওয়ার পরে ভারতে এখন যেটা হয়েছে যে একটা গাইডলাইন করেছে তারা 2010 সালে, ধরেন 80-90 দশকে না, 2010 সালে অনেকগুলো অভিজ্ঞতার পরে একটা গাইডলাইন করেছে যে নির্দিষ্ট শর্ত মানতে হবে, বন কিংবা জনবসতির 25 কিলোমিটারের মধ্যে করা যাবে না, এইসব অনেক আইন কানুন করেছে, এবং যে কারণে অনেকগুলো তারা এখন করতে পারছে না। তো এইসব অভিজ্ঞতাগুলি যদি আমরা সিরিয়াসলি নেই, আমরা যদি চিন্তা করি, ধরেন
একটা বিল্ডিং বানানোর সময় সেখানে ডোবা জল আছে। এখন আমরা যদি বলি যে যে কোনো মূল্যে বিল্ডিং বানাইতেই হবে, এটা ভবিষ্যৎ কি হবে আমাদের দরকার নেই, এটা তো আসলে হবে না। আসলে তো দেখতে হবে যে ওই জায়গাটা সুইটেবল কিনা। আমরা যদি বাংলাদেশের জনবসতি, কৃষি, বন দেখি, তাহলে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ, সেজন্য সবচাইতে সতর্কতা দরকার, সেটা হচ্ছে আমাদের পয়েন্ট। এবং বাংলাদেশে কোনো জায়গায় আসলে কয়লা বিদ্যুৎ না, কেন্দ্র আমি হওয়া কথাটা সম্ভব না। শেষ করি। সবচাইতে সতর্কতা দরকার, সেই জন্য নিয়ম কানুন, স্বচ্ছতা এবং সবগুলো বিষয়ে খুব পরিষ্কারভাবে অগ্রসর হওয়া দরকার। সেই জায়গাটাতে আমি দেখি, লক্ষ্য করছি আমরা যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে সরকার তো একটা, ধরেন আপনি যদি জিডিপি গ্রোথের দিক থেকে বিচার করেন, দ্রুত কয়লা আনার ব্যাপারে চিন্তা করেন, তাহলে তো এটা একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যত তাড়াতাড়ি হয় তত বিদ্যুৎ পাওয়া যাবে। কিন্তু ধরেন ওইটা যদি নিয়ম কানুনগুলো রক্ষা করার বিষয়টা আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো যে প্রত্যেকটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেই একটা নিয়মের ব্যত্যয় হচ্ছে। স্যার আমি তার মধ্যে রামপালের ব্যাপার তো আছে, স্যার, আমি- গন্ডামারার ব্যাপার আপনি যেটা জিজ্ঞেস করলেন, বাঁশখালীর ব্যাপারে। স্যার আমি যদি প্রশ্নটা একটু আমি একটু বিস্তারিতভাবে শুনবো, কিন্তু আমি দর্শকদের প্রশ্নের তাল মিলে আমি যদি শুধু প্রশ্নটা এরকম করি যে বাংলাদেশে কি এরকম কোন জায়গা আপনি চিহ্নিত করেছেন বা আপনারা চিহ্নিত করেছেন কিনা যেখানে আসলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হতে পারে? এইভাবে চিহ্নিত করাই তো ঠিক না। সরকার এইভাবেই চিহ্নিত করছে যে আমরা বলে দিলাম যে অমুক জায়গায় করেন। এইটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গা প্রাথমিক সিলেকশনের পরে ওইটাকে একটা যেটাকে বলে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টটা হচ্ছে খুব ফান্ডামেন্টাল একটা নেসেসিটি। ওইটা না করে আপনি একটা কোন সাইট সম্পর্কে একটা সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু সেই নেসেসিটির ক্ষেত্রে প্রথম যে 3-4টা শর্ত যেটি কথা বললেন, যে সেটি আসলে কম জনবসতিপূর্ণ জায়গা হতে হবে, তার কাছাকাছি আসলে পানির সোর্স থাকতে হবে, সেই ক্ষেত্রে বাঁশখালী তো প্রায় সবগুলি শর্ত মেনে। হ্যাঁ, কিন্তু সেটার এই কন্ডিশনগুলো পূরণ করা হয়নি। সেটা হচ্ছে প্রথমত উনি যেটা বললেন যে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়নি। প্রথম 2013 সালে কোম্পানি, চীনা কোম্পানির সাথে চুক্তি করেছে 2013 সালে, মানে 3 বছর আগে। আর এই বছরের ফেব্রুয়ারি মাসে ওনাদের সাথে, সরকারের সাথে কোম্পানির চুক্তি হয়েছে যে তাদের কাছ থেকে কয়লা কেনা হবে, মানে বিদ্যুৎ কেনা হবে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেনা হবে। কিন্তু এই যে প্রসেসের মধ্যে তারা যে সাইট সিলেকশন করে ওখানে যে জমি কিনছে, সেই জমি কেনার সময়ে, জমি কেনার আগে এই ধরনের একটা যে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স লাগে, সাইট ক্লিয়ারেন্স লাগে, এই সমস্ত ক্লিয়ারেন্সগুলো ছাড়া, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স লাগে, ওই সমস্ত ক্লিয়ারেন্সগুলো ছাড়াই তারা কিন্তু জমি কেনা শুরু করেছে এবং একটা অফিস টফিস সমস্ত কিছু হয়েছে। জমি কেনার ক্ষেত্রে আর একটা বড় ধরনের অনিয়ম হয়েছে, সেটা হচ্ছে জমি কেনার সময়, আমি নামগুলো সুনির্দিষ্টভাবে বলতে চাই, যে জমি যখন কেনা হচ্ছে তখন তারা কিন্তু বলছে এখানে তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলছে না। জমি কেনার সময় লোকজনকে বলছে একটা উপজেলা ল্যান্ড অফিস থেকে যে চিঠি দেওয়া হয়েছে উপরের পর্যায়ে, সেই চিঠিতে এটা উল্লেখ করা হয়েছে যে ইতিমধ্যে এসালম গ্রুপ, জেনেসিস টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড এবং এসালম ভেজিটেবল অয়েল লিমিটেডের জন্য 660 একর জমি কিনেছে। তার মানে জনগণকে এটাই বলা হয়েছে। এবং এই ল্যান্ড অফিস থেকে তাদেরকে জানানো হচ্ছে যে এই অঞ্চলে 5032 একর জমি তাদের দরকার, এবং তার মধ্যে 1700 একর হচ্ছে খাস জমি, 3000 একর জমি হচ্ছে আপনার যেখানে অনাবাদি জমি। মানে এই যে পুরো জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যেটা জ্বালানি উপদেষ্টা ঠিকই বলেছেন, সরকার এত ঘনিষ্ঠভাবে আছে এসালম গ্রুপের সাথে, এই সবগুলো অনিয়মের মধ্যে কিন্তু এই ভূমি প্রশাসন জড়িত। আমার মনে হয় স্যার, এবং এখান থেকেই অবিশ্বাস। এবং স্যার আপনি কি মনে করেন যে বাংলাদেশে এমন কোন জায়গা আমরা পাবো যে জায়গার মধ্যে আসলে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে পারবো? আপনি এইভাবে প্রশ্ন করলে তো হবে না। না, মানে পাবো কিনা স্যার? পেতেও পারি, সেটা তো আপনার এই আমি তো শুনি যথাযথ যে নিয়ম এবং প্রক্রিয়াগুলো বাঁশখালী ক্ষেত্রে, সেটা যদি বাঁশখালীতে ধরেন এই যে এই অনিয়মগুলি কেন করা হয়েছে, এই অনিয়মগুলি কেন করা হয়েছে সেটা নিশ্চয়ই টেক্সটাইল এবং ভেজিটেবল অয়েল দেখিয়ে জনগণের কাছে জমি কেনা হলো। খাস জমি প্রাইভেট একটা কোম্পানির হাতে, খাস জমির অধিকার কিন্তু শুধুমাত্র ভূমিহীনদের থাকে আমাদের আইন অনুযায়ী। সেই খাস জমি একটা প্রাইভেট কোম্পানিকে হস্তান্তর করার প্রক্রিয়াটা করা হয়েছে গোপনে, এবং এখানে কোন রকম এনভায়রনমেন্টাল সার্টিফিকেট ছাড়া। আমার মনে হয় জ্বালানি প্রতিমন্ত্রী নিশ্চয়ই প্রশ্নগুলি জবাব দেবেন। আমি প্রফেসর বদরুল ইমাম আপনার কাছে জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে আমরা এই কয়লাগুলি 1997 সালে আমাদের সর্বশেষ সবচেয়ে বড় মজুদ যেটি আবিষ্কৃত হয়েছে, সেই কয়লাগুলিকে আমরা আসলে কিভাবে ব্যবহার করতে পারবো? আমাদের কয়লা যেগুলো, তার কথা বলছি। আমাদের কয়লা কেন, যে কোনো কয়লাই যদি আমরা পাই সেটা তো ব্যবহার করতে পারবোই। তো এখন কথা হচ্ছে যে আপনার প্রশ্নটা না শুধু বড় প্রক্রিয়ার মধ্যে দুটি কয়লা, সেটা একটা কথা যে আমাদের দেশের যে কয়লা আছে সেটা উত্তোলন করে ব্যবহার করা অপশন তো আমাদের রয়েছে। যেখানে যে সমস্যাটা রাইজ করেছিল 2005-এ, যে একটা উন্মুক্ত খনি করার জন্য বিরাট বড় আকারের খনি করার জন্য একটা বিদেশি কোম্পানি ওখানে গিয়েছিল, এবং সেইটা
যেটা অধিকাংশ বিশেষজ্ঞ বাংলাদেশে মনে করেন যে এত বড় আকারে উন্মুক্ত খনন পদ্ধতিতে ওইখানে যদি খনি করা হয় তাহলে তাতে পরিবেশ প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। এবং আমার মনে হয় বর্তমান সরকারও এই জিনিসটা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশে বিরাট আকারে উন্মুক্ত খনন করার মানে প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে। সেই কারণে এখন যেটা আমার মনে হয় যে সরকারও এই ব্যাপারে খুব কনজারভেটিভ। তবে এই জিনিসটা ঠিক যে বাংলাদেশের ভেতরে যে কয়লাটা আছে সেটা অবশ্যই তোলা উচিত, উন্মুক্ত খনন না করেও ভূগর্ভস্থ খনি যেটা একটা আছে বড় পুকুরিয়াতে, এ ধরনের আরো 4টা খনি করা যায়। এবং এই 4টা খনির কিউমুলেটিভ যে কয়লাটা এটা খুব একটা কম না। সুতরাং আমাদের যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো আমাদের নিয়ার ফিউচারে এগিয়ে যাচ্ছে আমরা বাস্তবায়নের পথে, সেইখানে এখন পর্যন্ত পুরোপুরি আমদানি নির্ভর কয়লার উপর বেস করে প্রজেকশনটা করা হচ্ছে। আমার মনে হয় এইটা যদি করা হয় তাহলে এখানে যে কস্ট কম্পোনেন্ট আছে তার চেয়ে বেটার হবে যদি আমরা দুটোতে করা হয়, যে দেশীয় কয়লা যতটুকু আমরা উত্তোলন করতে পারি এনভায়রনমেন্টকে বজায় রেখে, জনগণকে মানে বেশি না করে আপটুট না করে, এবং বাকিটা তো বিদেশ থেকে অবশ্যই আনতে হবে। তবে আমি এখানে আপনার ওই পূর্ববর্তী কোশ্চেনটা একটু টেনে নিয়ে আসতে যাই। বাঁশখালী না, আপনি যে প্রশ্নটা ওনাদের দুজনকেই করেছিলেন যে বাংলাদেশে এমন কোন জায়গা আছে যেখানে কয়লা মানে ভালোভাবে করা যাবে। আপনি দেখেন প্রশ্নটা কিন্তু এরকম যে এটা কোনো প্রশ্নই হয় না। তার কারণ হলো পৃথিবীর কোথাও কোনো দিন কোনো কয়লা ভিত্তিক আপনার পাওয়ার প্ল্যান্ট করা যাবে না যদি আপনি চান যে একেবারে নিষ্কণ্টক থাকবে, জায়গা কোনো নষ্ট হবে না। আপনাকে ধন্যবাদ। আমি আসলে প্রশ্নটি এটা মেনে নিতে হবে, এবং কিন্তু সব জায়গাতে কিছুটা আপনার মানে পরিবেশ দূষণ মেনে নেওয়া হয়। এখন কতটুকু আপনি মানবেন সেই লিমিটটা আপনাকে অ্যাকসেপ্ট করে যেটা আপনার সহনীয়, তারপরে আপনি কয়লা বৃদ্ধি করবেন। আপনি এটা আমেরিকাতে করেন, সেখানেও দূষণ হচ্ছে, বাট দ্যাট ইজ উইদিন দ্য লিমিট। যখনই আপনি লিমিট ছেড়ে যাবেন তখনই প্রতিকারের প্রশ্নটা উঠে, তখনই গন্ডগোল। এখন যেটি ক্লিন ফুয়েল স্যার, যেটি ক্লিন ফুয়েল মানে গ্যাস দিয়ে তো আমরা বিদ্যুৎ আসলে কতটা করতে পারবো, এবং যাই সব দেশে প্রফেসর আনু মোহাম্মদ বলছিলেন যে কয়লা থেকে তারা সরে আসছে, কিন্তু তারা কিন্তু কয়লা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে। কয়লা থেকে সরে আসে না। ইন্ডিয়ার কথা যদি ধরেন আপনি, প্রফেসর আনু মোহাম্মদ যেটি বলছিলেন, ইন্ডিয়া দেখেন প্রতি বছর 500 মিলিয়ন টন কয়লা ব্যবহার করে। এখন মানে অনুপাতটা কমে গেছে না, এখন কিন্তু ইন্ডিয়া যে প্রজেকশন করেছে আজকের পেপারই দেখবেন যে ওরা প্রজেক্ট করতেছে আগামী 10 বছরে এটা 1000 মিলিয়ন টন উৎপাদন যাবে। কিন্তু আমরা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা এতটা মানে যেটাকে বলে সেনসিটিভিটি, সেটা কেন দেখাচ্ছি? এটা ব্যাপার হচ্ছে যে আমাদের অপশনস যদি থাকতো, যাতে এতদিন ধরে আমরা কয়লার কথা চিন্তা করি না। 71 সন থেকে যদি ধরেন, কোন পলিসি মেকার বাংলাদেশ সরকার যতগুলো আসছে কেউ কিন্তু কয়লার কথা চিন্তা করে নাই। এইটা ছিল একটা ভুল মানে পদ্ধতি, এবং আমাদের প্ল্যান বি ছিল না। এখন ধরেন কেউ চিন্তা করে নাই গ্যাসটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব। এখন যে পরিস্থিতিটা আসছে, বাস্তবতাটা হচ্ছে যে আমাদের অপশনস আর লিমিটেড। এই লিমিটেড অপশনের জন্য আমাদেরকে কয়লাতে যেতে হচ্ছে। প্রফেসর বদরুল ইমামের কথা ধরে আমি জনাব নজরুল, আমি আপনার কাছে আসবো। আমরা একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমি দুটো জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করবো। একটি হচ্ছে প্রফেসর আনু মোহাম্মদ যেখানে বাঁশখালীতে জমি কেনা সহ অন্যান্য ক্ষেত্রে যেখানে অনিয়ম হয়েছে সেই প্রসঙ্গটিতে। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগের যে 2008 সালে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে ছিল একটি কয়লা নীতি করার ঘোষণা, সেই কয়লা নীতি এখন পর্যন্ত হয় নাই। কয়লা ব্যবহারটা আসলে আপনারা কিভাবে করবেন সেটা আমাদের কোনোভাবে এটা বোঝাচ্ছেন না। আমরা একটু বুঝতে চাই আপনার কাছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব নজরুল, আমি বিরতির আগে প্রফেসর আনু মোহাম্মদ কতগুলি বিষয়ে প্রশ্ন তুলেছেন। অস্বচ্ছতার প্রশ্ন তুলেছিলেন প্রফেসর বদরুল ইমামও, যে আসলে আমরা আমাদের নিজস্ব কয়লাগুলি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কোনো উদ্যোগ আছে কিনা, পরিকল্পনা আছে কিনা। আনু ভাইয়ের কয়েকটা প্রশ্ন ছিল, এবং বদরুল ভাই স্যারেরও কয়েকটা প্রশ্ন ছিল। আমি একটা করে যাই। আনু ভাই যেটা বলছেন যে পৃথিবীব্যাপী কয়লা ব্যবহারটা কমে আসছে পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, এটা কিছুটা হলেও সত্যি কথা, আমি তার সাথে একমত। কমছে কোথায়? যারা একসময় কয়লা দিয়েই বিদ্যুৎ 70% 80% তৈরি করছেন, তারা এখন একটা স্বাবলম্বী ভাবে চলে গেছে। দেখেন এফোর্ড, তারা ক্লিন এনার্জিকে আবার নিয়ে আসা, তাদের ওখানে এখন দেখেন এফোর্ড রিনিউয়েবল এনার্জি, এখন তারা রিনিউয়েবলের দিকে যাচ্ছে। তারা এখন এফোর্ড করতে পারেন এলএনজি গ্যাস, তারা সেদিকে যাচ্ছে। এখন চায়না 70% কোলের থেকে পাওয়ার আসে, এবং গ্র্যাজুয়ালি
এটা তো গত বছর ওরা চিন্তা করে নাই, গত আগের বছরও চিন্তা করে, 5 বছর আগে চিন্তা, এই বছর থেকে ওরা শুরু করেছে যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাব। ওদের ব্যাপক জমি আছে, ওদের গোবি ডেজার্ট আছে, বিশাল বড় জায়গা আছে না, এবং তাদের সে টাকাটাও আছে, এবং তারা এফোর্ড করতে পারবে রিনিউয়েবল এনার্জি থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেটা এফোর্ড করতে পারবে। দেখেন আমরা রিনিউয়েবল এনার্জি থেকে যাচ্ছি, সেখানে আমাদের কস্ট পড়তেছে প্রায় 16 সেন্টস, 14 to 16 সেন্টস, ভেরি এক্সপেন্সিভ। এবং এই মুহূর্তে আমাদের দেশের জন্য এই বিদ্যুতে যাওয়া আমাদের জন্য কঠিন। ওই যে স্যার যেটা বললেন যে আমাদের অপশনটা কি, আমরা যদি এখন অপশনে এলএনজিতে যাই, এটা এফোর্ড করতে পারে না পিপল। এলএনজি যে টার্মিনাল নির্মাণ করে গ্যাস আনতে হবে, আমরা মিক্স ফুয়েলে যাচ্ছি, আমরা মিক্স করব, আমরা সবগুলিতে মিক্স করব। কিন্তু আমরা যদি এখন এলএনজিতে সোজা চলে যাই, যে আমরা কোল নিব না, আমরা যদি চিন্তা করি আমরা ভুটানের মতো হবো, নেগেটিভ কার্বনে যাব, সেটাও আমরা এফোর্ড করতে পারবো না। কারণ আমাদের দেশটা একটা বড় ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছে। এখন গার্মেন্টসের দরকার $50 বিলিয়ন এক্সপোর্ট করার টার্গেট। আমার বিদ্যুৎ দিতে হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। জনগণ দ্রুততার সাথে বিদ্যুৎ যাচ্ছে। আপনি চিন্তা করেন 350 থেকে 360 কিলোওয়াট পার পার্সন আমরা এখন ব্যবহার করছি। একটা নিম্ন মধ্যবিত্ত দেশের লোক তা ব্যবহার করতে পারে। আমাকে যদি মধ্যমায়ের দেশের দিকে যেতে হয়, আমার ব্যবহার তাদেরকে বাড়াতে হবে প্রায় 650 থেকে 700। একটা উন্নত দেশের একজন ব্যক্তি কিন্তু তার এভারেজ বিদ্যুৎ ব্যবহার করে প্রায় 1200 থেকে 1500 এট দ্য কস্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। এইটাই হলো বড় প্রশ্ন, এইটাই হলো বড় চ্যালেঞ্জ, যেটা স্যার বললেন। তার সাথে আমার কিন্তু বা আমাদের কিন্তু মতামত ওরকম বড় ব্যবধান না। আমাদের ওনার কনসার্নটা হলো যে আমরা কেন বা কনসার্নগুলো আমরা মেনে চলছি কিনা। কিন্তু আমার কথাটা হলো ওনারা কনসার্নটা রেজ করার আগে, মানুষ মারা যাওয়ার আগে আপনারা কেন কনসার্ন? আমার কথাটা হলো একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। যারাই কনসার্নগুলো মেনে চলছেন তারা হয়তো ঠিকমতো কমিউনিকেট করতে পারছেন না, আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে যা হিসাব নিকাশ বা আমরা যেভাবে ইনভলভ হয়েছি, আমি দেখছি যে পরপর এখানে আমি আগেও বলছি যে আমার যদি নাও মানি, যারা এখানে ফাইন্যান্স করবেন তারা কিন্তু কমপ্লায়েন্স ঠিক করে আসবেন। সো এখানে আমার কোনো চিন্তা নাই, যদি এস আলম না মানে, এস আলম উইল নট গেট দ্য পারমিশন টু গেট এনি ফাইন্যান্স ফ্রম এনি ইনস্টিটিউট। এস আলম কোনো মতেই এনভায়রনমেন্টের থেকে কোনো রকম টিআরএস পাবে না যদি তারা কনসার্নগুলি না মানে। সুতরাং এই জায়গাটা আমি স্পষ্ট করতে চাই ওনাদেরকে, যে আমরা যখন রামপাল করতে গেছি, আমরা যখন রামপালের জায়গা নির্বাচন করতে গেছি, আমাদেরও কিন্তু এই কনসার্নগুলো ছিল আমাদের মাথায়, যে ওখানে কতটুকু কিভাবে আমরা এনভায়রনমেন্টগুলো ঠিক করবো কিনা। আমরা সবচেয়ে বড় টেকনোলজি, যেটা সবচেয়ে আধুনিক টেকনোলজি, আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট, তার জন্য আমার 20% অ্যাভাব প্রাইস দিয়ে সেই জায়গা থেকে আমার নিতে হয়েছে। এখন অনেকে মনে করেন যে আপনার কথায় যে রাখছেন কয়লা ময়লা, এই জায়গাটা পৃথিবী নাই। এখন কয়লা যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, এই জায়গাটা যদি আপনার যান নতুন পাওয়ার প্ল্যান্টে, কয়লার পাওয়ার প্ল্যান্ট, জাপানে আমি নিজে গেছি, আরবান এরিয়ার মাঝখানে হলো কোল পাওয়ার প্ল্যান্ট, আপনি বুঝবেনই না যেটা কয়লা পাওয়ার প্ল্যান্ট। আমার কাছে প্রথম যখন গেলাম, আমি আমাদের টিম নিয়ে আলট্রা সুপার ক্লিকার প্ল্যান্ট, আমার কাছে মনে হলো বোধহয় আমাদের জন্য ফ্যাক্টরিটা বন্ধ রাখছে বা বিদ্যুতের কারখানা বন্ধ রাখছে, চিমনিতে কিছু ধোয়া টোয়া দেখি না। আমার প্রথম দিকে ধারণা ছিল, আমি যখন ভিতরে ঢুকলাম, যে আশ্চর্য ব্যাপার, কয়লা যে লোড হচ্ছে, আনলোড হচ্ছে, কয়লা যে বার্ন হচ্ছে, নক্সের যে কন্ট্রোল হচ্ছে, চিন্তাই করা যায় না। বড় পুকুরিয়াতে আমি স্যারদেরকে বলবো, আনুভাইকে বলবো, বড় পুকুরে একবার চলেন আমাদের সাথে। ওখানে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্টও না, ওটা 225 মেগাওয়াটের 2টা পাওয়ার প্ল্যান্ট আছে ওখানে। আরো একটা আমরা 225 আরো 275 মেগাওয়াটের আরেকটা পাওয়ার প্ল্যান্ট করছি, সাব ক্রিটিক্যাল প্ল্যান্ট, আলট্রা সুপারও না। পাশে কোল মাইনিং হচ্ছে, আন্ডারগ্রাউন্ড মাইনিং। বিশ্বাস করেন না যে সিজন আসতেছে, আমি লেচুর সিজন, আমি আমার 2 ভাইকে পাঠাবো লিচু খাবেন ওখানে। কি পরিমাণ গ্রিনারি ওখানে হচ্ছে একটু দেখা দরকার সচক্ষে। ওখানে গিয়ে দেখতে পাবেন যে অক্সিজেনের পরিমাণ কতটুকু, বা ওখানকার মানুষ মারা যাচ্ছে কিনা। সবচেয়ে বড় বাঁশখালীতে এরকমও কথা ছড়িয়েছে যে মায়ের দুধ শেষ হয়ে যাচ্ছে, কয়লার পাওয়ার প্ল্যান্ট হলে ওখানকার মায়ের দুধ শুকিয়ে যাবে, ফসলাদি তো নষ্ট হবে। এই যে ধরনের ভ্রান্ত ধারণা, এখানে একটাই জিনিস আমি মনে করি কমিউনিকেশনের গ্যাপ হয়ে গেছে। আনু ভাইরা যেমন যে কনসার্নটা, এটা আমাদের কনসার্ন, আমরা কেন এত কিছু এগুলি কনসার্ন না মেনে কেন এই চ্যালেঞ্জে যাব? কিন্তু বিভু ভাই, যখন প্রফেসর আনু মোহাম্মদ এই কনসার্নগুলি বলেছেন, তার আগ পর্যন্ত কি আপনারা এটা আপনাদের কনসার্নে ছিল? অবশ্যই। আপনারা তো আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, 4 জন মানুষ না, আমি আপনাকে বলি, বা এটা খুবই অনাকাঙ্ক্ষিত যে 4 জন মানুষ মারা গেছে, এটা খুবই দুঃখজনক। এটার দিকে আমি বলতে পারি যে
উনি যে এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট গুলো চিন্তা করছে, এটা কিন্তু সবারই কনসার্ন। আমরা তো এই সিটিজেন। আপনি এবং আপনার সবচেয়ে বড় জিনিস হলো শেখ হাসিনা যেখানে চ্যাম্পিয়ন অফ দি আর্থ পেয়েছেন এনভায়রনমেন্টের উপর নির্ভর করে, উনার হাত দিয়ে এনভায়রনমেন্ট চিন্তা করবেন, এর থেকে বড় আমার মনে হয় প্রফেসর আনু মোহাম্মদ এই বিষয়ে আপনার মন্তব্য একটু শুনবো যে এটি আচ্ছা, আমি বাকিগুলি একটু বলতে চাই। আমি বিশেষ করে কয়লার দিকে যেতে চাই। যে আমি আমাদের দেশি কয়লাতে আবার একটু পরে আসি। আমি একটু প্রফেসর আনু মোহাম্মদকে চট করে একটু শুনে নেই যে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথা আপনার যথেষ্ট গ্রহণযোগ্য মনে না, উনি যেগুলি বলেছেন তার মধ্যে যেমন ধরেন এখন একটা বিদ্যুৎ আমাদের লাগবে, এটা তো আমাদের কারো এই ব্যাপারে দ্বিমত নাই। কিভাবে এক একটা দেশের এক এক ধরনের কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকে, কিছু কিছু ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ থাকে, আবার প্রায়োরিটি থাকে, আবার ধরেন বিবেচনা থাকে, উন্নয়ন নীতি থাকে, সেই অনুযায়ী সমস্ত প্ল্যান করতে হয়। এখন বাংলাদেশ হচ্ছে যে ধরনের জনবসতি, আমাদের সম্পদের কিছু কিছু আমরা কিছু কিছু জায়গায় খুবই রিচ, খুবই সমৃদ্ধ। যেমন ধরেন পানি সম্পদে আমরা খুবই সমৃদ্ধ। যেখানে ধরেন সিঙ্গাপুরকে পানি কিনতে হয়, আমাদের সেখানে পানির জন্য আমাদের কোনো চিন্তা করতে হয় না, বরঞ্চ অনেক ব্যয়বহুল প্রকল্প করে পানি নষ্ট করা হচ্ছে, এরকম হচ্ছে। আবাদি জমি আমাদের একটা শক্তির জায়গা, বঙ্গোপসাগর আমাদের একটা শক্তির জায়গা। না, আমি সেই জন্য বলছি যে এই সমস্ত বিষয়গুলো কনফিগারেশনটা হিসাব করতে হবে। আমাদের কোথায় স্ট্রেংথের জায়গা, আমাদের কোথায় উইকনেসের জায়গা। জনবসতি সেটা আমাদের স্ট্রেংথের জায়গা, এটা কোনো উইকনেসের জায়গা না। এটার জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা অনেক ধরনের ইকোনমিক ক্রাইসিসকে মোকাবেলা করতে পারছি ঘন জনবসতির জন্য। তাইলে এইরকম একটা পরিস্থিতিকে বিবেচনায় রেখে আমাদের তো পরিকল্পনা করতে হবে। এখন ধরেন কস্ট কোনটাতে কম, কোনটাতে বেশি। এখন আমরা আমাদের দেশে কস্ট প্রোডাকশন আমরা যদি দেখি, বিদ্যুৎ উৎপাদনের খরচ এখন পর্যন্ত সবচেয়ে কম হচ্ছে গ্যাসে। যদিও বলা হয় যে কয়লা থেকে সবচেয়ে কম হয়, কিন্তু এ পর্যন্ত যে কয়টা চুক্তি হয়েছে, যেমন এসএলএমের সাথে চুক্তি হয়েছে প্রায় 7 টাকা, আর আমপালে যে চুক্তি সেটা 8 টাকার বেশি, এবং এগুলো আরো বাড়বে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং আপনি যদি পারমাণবিক বিদ্যুতের কথা ধরেন, সেটাও দেখা যাচ্ছে যে কত দাম হবে এটা নিয়ে একটা অনিশ্চয়তা। 3 টাকা 20 পয়সা 3 টাকা 20 না, এটা দেখা যাচ্ছে যে 6 টাকা 6.5 টাকার মতো পরে, ঋণ টিন সমস্ত কিছু মিলে এটা আরো বাড়বে। আর অন্যদিকে রিনিউয়েবল এনার্জির কথা যদি ধরেন, সর্বশেষ আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসে একটা অ্যাক্ট নিয়ে পর্যন্ত 2 পক্ষ হয়ে গেছে। একদিকে তেল কোম্পানি, কয়লা কোম্পানি, আর একদিকে হচ্ছে আপনার ধরেন মাইক্রোসফট, গুগল, অ্যাপল, এই সমস্ত সবাই। এক পক্ষ হচ্ছে ক্লিন এনার্জির পক্ষে, আরেক পক্ষ হচ্ছে এই ফসিল ফুয়েলের পক্ষে। এগুলো নিয়ে যে লড়াই হচ্ছে, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে একটা জিনিস বের হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি খুব দ্রুত তার খরচটা কমে আসছে। সুতরাং ওইটা একটা বড় জায়গা যেটা আমাদের ধরতে হবে। আর কয়লার যেটা উনি বললেন যে জাপানে গেছেন, সেখানে আলট্রা সুপার সম্পর্কে আমাদের বিশেষজ্ঞ যে ফাইন্ডিংস, সেখানে হচ্ছে যে কার্বন এমিশন সেক্ষেত্রে খুব বেশি হলে 10% কম হয়। এখন আপনি 10 হাত পানির নিচে 1 লোককে চুবানোর পরে আপনি যদি 1 হাত সেখানে কমান, তাতে কোনো ডিফারেন্স হয় না। তো এইখানে, এবং বড় পুকুরিয়ার কথা উনি যেটা বললেন, বড় পুকুরিয়া তো আমরা যাই, ফুলবাড়ি বড় পুকুরিয়া আমাদের যাওয়া পরে। বড় পুকুরিয়াতে পাওয়ার প্ল্যান্ট যেটা রিয়েল প্রোডাকশন হচ্ছে 100-125 মেগাওয়াটের মতো প্রোডাকশন হচ্ছে। সুতরাং ওইটার সাথে 1200-1300 ওইটা কম্পেয়ার করাও কিন্তু ঠিক না। দ্বিতীয়ত ওইটার জন্য আমরা ধরেন 10 বছর আগের থেকে আমি ওইখানকার মানুষদের কাছ থেকে শুনি যে যেহেতু আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্রে পানিটা ব্যবহার করা হয়, সেই কারণে ওইখানে পানির একটা চাপ তৈরি হচ্ছে। পানি প্রবাহ ওইখানে যেটা মাছ এবং অন্যান্য প্রোডাকশন, সেটা হচ্ছে আপনি ধরেন আশেপাশে বিরাট এলাকায় লিচু উৎপাদন এবং ধান উৎপাদন, ওইটা তো বড় পুকুরিয়ার ইম্প্যাক্ট সব জায়গায় একরকম হবে। প্রফেসর বদরুল ইমামের কাছে আসি যে প্রফেসর বদরুল ইমাম, আপনিও কি প্রফেসর আনু মোহাম্মদের সাথে একমত? তাহলে আমি আসলে কিছুটা, আমার কাছে মনে হচ্ছে যে প্রফেসর আনু মোহাম্মদ এই মুহূর্তে কয়লা আসলে ব্যবহার করা হোক, কি ইম্পোর্টেড কি দেশি, কোনটাই আসলে তিনি সমর্থন। আমার মনে হয় ঠিক এই ব্যাপারে উনি অতটা সোচ্চারভাবে বলছেন না। আমার যেটা মনে হয় এই অপশনটা বাংলাদেশের জন্য খাটবে না, আমাদেরকে কয়লার দিকে যেতেই হবে। যেহেতু আমাদের গ্যাস নাই, আমরা কোথায় যাব? তেল কিনতে হলে তো আমরা নিঃস্ব হয়ে যাবো, এত দামি তেল। এখন হয়তো তেলের দাম কম আছে, ইভেনচুয়ালি তেলের দাম উঠে যাবে, 100-র উপরে চলে যেতে পারে আবার 2 বছরে। সুতরাং আমাদের অপশনটা কোথায়? রিনিউয়েবল এনার্জির কথা বলা হচ্ছে, কিন্তু রিনিউয়েবল এনার্জি এককালে বিজ্ঞানীরা মনে করতো যে 2020-এর মধ্যে কিন্তু রিনিউয়েবল এনার্জি উইল টেক ওভার দ্য ফসিল ফুয়েলস, এটা বিজ্ঞানীদের একটা ঘোষণা ছিল। তো পরবর্তীতে যে টাইম ফ্রেমটা তারা চেঞ্জ করে দিয়েছে, এখন তারা বলছে যে রিনিউয়েবল
এনার্জি উইল টেক ওভার, বাট নট বিফোর 2060s। সুতরাং 2050-60s পর্যন্ত আমাদের অয়েল, গ্যাস, কোল এই তিনটা কিন্তু এনার্জি মার্কেটকে ডমিনেট করে রাখবে। এবার আমি কয়েকটা জিনিস বলতে চাই এই ব্যাপারে। দেখেন, আমাদের প্রতিমন্ত্রী মহোদয় যেটা বললেন যে বড়পুকুরিয়ার ব্যাপারে উনি লিচু গাছ দেখেছেন, সবুজ দেখেছেন, দ্যাটস ফাইন, কিন্তু আমি তো বড়পুকুরিয়াতে প্রায় যাই, আমরা স্টুডেন্ট নিয়ে প্রায় ভেতরে যাই, বাইরে যাই, কন্টামিনেশনগুলোও দেখি। বড়পুকুরিয়াতে কন্টামিনেশন হচ্ছে না, দূষণ হচ্ছে তা না, এটা অ্যাকচুয়ালি দেখবেন, আপনি যদি খেয়াল করে দেখবেন যে একটা জায়গা থেকে ওরা পানিটা নিয়ে আসে, খনির পানিটা নিয়ে ট্রিটমেন্ট করার কথা, যথাযথভাবে ট্রিটমেন্ট করলে সেই পানিটাকে আপনি ডিসপোজ অফ করে দিতে পারেন নদীতে, কিন্তু ওরা যেটা করে এটা 100% ট্রিটমেন্ট করে না। ফলে একটা কালো পানির একটা চ্যানেল দেখবেন ওখানে, যদি আপনারা স্টাডি পারপাসে যান দেখবেন ওই কালো পানি কিন্তু নদীতে গিয়ে দূষণ হচ্ছে, এবং ওইখানে কিন্তু গুঁড়া গুঁড়া কয়লা পড়ে থাকে, ওইগুলো আবার গ্রামের লোকজন নিয়ে ইউজ করে। এই একটা দূষণ হচ্ছে, এবং ওইখানে কিন্তু গুঁড়া গুঁড়া কয়লা পড়ে থাকে, ওইগুলো আবার গ্রামের লোকজন নিয়ে ইউজ করে। এই একটা বিষয়। আর আরেকটা বিষয় দেখেন যে কয়লার যে দূষণটা, এইটার নিয়ে আমরা কিছুটা আলাপ করলাম, কিন্তু এইটার ব্যাপ্তিটা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি ক্ষতিকর। যেমন ধরেন সুন্দরবনের ব্যাপারে, আমরা রামপালের ব্যাপারে আলাপ করলাম, আমরা কনভিন্স অ্যাটলিস্ট যে আনু ভাইদের যে কার্যক্রম সেখানে যেটা দেখি, এবং বাংলাদেশের অধিকাংশ সায়েন্টিস্ট, অধিকাংশ পরিবেশবিদ যারা জীববিজ্ঞান নিয়ে কাজ করেন, তারা কিন্তু মোটামুটি কনভিন্স রামপালের জন্য সুন্দরবন বড় আকারের ক্ষতি হবে। এখন কথা হচ্ছে যে এটা নিয়ে বিতর্ক করা যেতে পারে। আমার কিছুদিন আগেও আপনার আমি ওই যে আমাদের উপদেষ্টা মহোদয় ওনার সাথে বেশ একটা বড় রকমের তর্কে জড়িয়ে পড়লাম। উনি বলছেন যে না, কোনো ক্ষতি হবে না, এটা আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান। কিন্তু রামপাল কিন্তু আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান না, এটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল প্ল্যান। এবং বড়পুকুরিয়া হচ্ছে সাব ক্রিটিক্যাল, তার চেয়ে উপরে হচ্ছে সুপার ক্রিটিক্যাল, এন্ড তারপরে হচ্ছে আলট্রা সুপার। মাতার বাড়িতে যেটা হবে সেইটা আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান। সেখানে এই যে ডিফারেন্ট প্ল্যানগুলোর যে প্রকৃতি, এটা এরকম যে এইটার মেকানিজমে করে কি, এটা এমন না যে আমি আলট্রা সুপারে গেছি আমার কোনো দূষণ হবে না, এটা কিন্তু ভুল ধারণা। দূষণ হবে ঠিকই, বাট দিস উইল বি লেস। প্রফেসর আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে আমাদের কয়লাতে আসলে যেতেই হবে, কিন্তু সেটা কতটা সহনীয় করে আমরা যেতে পারি? কয়লাতে যেতেই হবে ফর শিওর, কিন্তু আমরা রামপালের মতো বিদ্যুৎ কেন্দ্র করে যেতে চাই না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জনাব নসরুল হামিদ, আমি আমার পুরনো প্রশ্নে ফিরে আসবো যে দেশীয় কয়লাগুলি নিয়ে আপনাদের পরিকল্পনাগুলি কি, এবং প্রফেসর আনু মোহাম্মদ এবং প্রফেসর বদরুল ইমাম যে বিষয়গুলি তুললেন সেগুলির ব্যাপারে আপনার একটু মতামত শুনবো। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব নসরুল হামিদ, আমি বিরতির আগে আপনি শুনছিলেন প্রফেসর আনু মোহাম্মদ এবং প্রফেসর বদরুল ইমামকে। আমি প্রশ্নটি আবার করতে চাই যে আমাদের কয়লাগুলি নিয়ে আমাদের ভাবনাগুলি কি, এবং কিভাবে এটি আসলে সহনীয় পর্যায়ে রাখা যায় কয়লার দিয়ে বিদ্যুৎ কেন্দ্র। এখানে ছোট ছোট আমি কয়েকটা প্রশ্ন আসছে আনু ভাইয়ের কাছ থেকে, যে এস আলম বিভিন্ন নামে জমি কিনছেন। এটা বিভিন্ন নামে কিনতে পারেন, কারণ ওই কোম্পানিটা যারা বিদ্যুৎ উৎপন্ন করবেন তারা ওই বাকি যে কোম্পানি, সাবসিডি কোম্পানিগুলোর শেয়ার হোল্ডার। ওখানে সেপকো আছেন, ওখানে বিভিন্ন টেক্সটাইল মিল তাদের যেগুলো আছে তারা ওইটা শেয়ার নিচ্ছে। অ্যাকচুয়ালি এটা কি করা হয়েছে যে এটা বোঝা গেল যে আমরা টেক্সটাইল মিল করব, কয়লা কারখানা করব না? অ্যাকচুয়ালি তো ঘটনাটা মনে হবে যে এখানে কেউ তো বলে নাই যে আমি টেক্সটাইল মিল করব, তারা জমি কিনতেছেন, তারা জমি কিনে ফেলতেছেন। আমি একটাই কথা বলতে চাই, আমাদের কাছে যখন বিদ্যুৎ বিক্রি করবেন, ওরা যখন পাওয়ার প্ল্যান্ট যাবেন, তাদের কিন্তু সমস্ত অ্যাসেসমেন্ট করেই ফাইন্যান্স নিতে হবে। সুতরাং ওই জায়গাটা আমি নিশ্চিত হতে চাই এবং ওনাদেরকেও নিশ্চিত করতে চাই, কিন্তু আমরা ওখানে ওই জায়গাটা কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা আপনাদের কেন আরেকটা বিষয় যেটা আমরা আপনাদের বিশ্বাস করব কেন মাননীয় মন্ত্রী? আমাকেও তো বিশ্বাস করার দরকার নাই, কারণ আমাকে তো বিক্রি করতে পারবে না যদি এই অ্যাসেসমেন্টগুলি না করেন। আচ্ছা, সেটা তো উনি ফাইন্যান্সই পাবেন না। আচ্ছা, একটা বড় জিনিস হলো আমাদের তো আর ব্যাংকের থেকে ফাইন্যান্স নিতে হচ্ছে না, কারণ দে আর ভেরি হাই কস্টলি। তাদেরকে এই যে চায়না পার্টনার হয়েছে তারাই তাদেরকে ফাইন্যান্স করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। এখন সেই ফাইন্যান্স যদি নিতে হয়, আমরা যতগুলো প্রজেক্ট হয়েছে আমি দেখতে 1.5 বছর 2 বছর লেগে যায় একটা ফাইন্যান্সিয়াল ক্লোজিং করতে গিয়ে, এত নিয়ম কানুন তাদের মানতে হয়। দেশি কয়লাগুলি নিয়ে যদি বলেন। এখন বদরুল স্যার একটা বলছেন যে কেন আমরা রামপালে যাব না, কেন আমি আর এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আমরা বলছি যে আমরা এগুলি মেনে করছি, ওনারা বলছেন আপনারা এগুলি মানবেন না, আপনাদের পাওয়ার প্ল্যান্ট হলে ধ্বংস হয়ে যাবে সুন্দরবন। এখন মনে করেন 14 কিলোমিটার দূরে লাস্ট সীমানা, নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্ট হবে, ঢাকা শেষ হয়ে যাবে। যদি ধরি ঢাকায় সুন্দরবন, পাওয়ার প্ল্যান্ট নারায়ণগঞ্জে, আর আমি চিন্তা করতেছি নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টে ঢাকা শেষ হয়ে যাবে। অনেকটা যদি এইভাবে আমি থাম রুলে চিন্তা করি, বাট আমরা কি
এনভায়রনমেন্ট যে ইস্যুগুলো সেগুলো মেনে করতেছে কিনা এটার ব্যাপারে। আমার যে ওয়ার্ল্ড ব্যাংকের যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স আইএফসির যে রিকোয়ারমেন্টগুলো আছে সক্স অ্যান্ড নক্সের, সেগুলি স্ট্যান্ডার্ডগুলো আমরা মেনে করছি কিনা সেগুলো ব্যাপার আছে। আমরা সেগুলো মেনেই করব, যাতে আমরা সেই অ্যাসেসমেন্টগুলো আমরা করি, সেই জায়গায় পাওয়ার প্ল্যান্ট হবে। আমরা সেই স্ট্যান্ডার্ডগুলো 10 কিলোমিটারের মধ্যে আমার বনায়নটা থাকতে পারবে না, আমাদের প্রায় 14 কিলোমিটার আছে। এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনেস্কো থেকে টিম আসছে, তাদেরকেও নিয়েও ভিজিটে গেছেন, তারা 3 দিন থেকেছেন এবং ঘুরে আসছেন, এখনো তাদের রিপোর্টটা দেন নাই। আমাদের সাথে লাস্ট দিন 28 তারিখে তাদের সাথে মানে 28 তারিখে সাংবাদিকদের সাথে তাদের ইচ্ছা করে কথা বলতে দেওয়া হয় না। আমি এই ব্যাপারে ওয়াকিবল না। আচ্ছা। তারা আমি এখন এ কথা ব্যাপারে বলতে আমি চাই পরে না, বলবো যেমন না, এখন বলবো। আমি যদি বলি বদরুল স্যারের সাথে আমি কথা বলতে চাই না, উনার তো ইমেল ওপেন, আমি কালকে ইমেল করতে পারি, সে আমাকে ইমেলে জবাব দিতে পারে। Right. এখন এসব অবান্তর যে আমি তার সাথে সামনাসামনি দেখা হয় না বলে তার সাথে আমার যোগাযোগ নাই। আপনি যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে আপনি কথা বলতে পারেন, সাংবাদিকদের লাগে না তো আপনি মেইল করেন, তার উত্তর দিবেন। আচ্ছা। আপনার দাবিগুলো জানাতে পারেন। আমার সেদিকে আমি যেতে চাই না। আমি আমার এই জায়গাটা পরিষ্কার রাখতে চাই যে অ্যাসেসমেন্টগুলোর কথা তারা বারবার বলে আসতেছে ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি এত রুট লাইনে না গিয়ে সেই অ্যাসেসমেন্টগুলি প্রপার হচ্ছে কিনা সেগুলো মেনে হচ্ছে। এখনো আমাদের যে এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টগুলো করার কথা ছিল, একটা হলো বিদ্যুৎ প্ল্যান্ট করার আগ পর্যন্ত যে অ্যাসেসমেন্টগুলো আমাদের মানতে হবে এবং করার পর যেগুলো মানতে হবে আমাদের, কিন্তু সেগুলো আমরা মেনে চলছি। এভরি উইক আমাদের সেই যে আমরা কাজ করতেছি, ওখানে বালু ভরাট হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, তার কি ইম্প্যাক্ট হচ্ছে সেগুলো কিন্তু আমাদের মেজারমেন্ট করা হচ্ছে। ওই যে আগে কথা বললাম, যদি আমি সেই মেজারমেন্টটা না করি তাহলে কিন্তু আমি ফাইন্যান্স পাবো না। আমাকে আন্তর্জাতিক ফাইন্যান্স যখন নিতে হবে তখন আমাকে তাদের সমস্ত শর্ত মেনে এখানে করতে হবে। যদি তারা ফাইন্যান্স না করে তাহলে আমরা বুঝে নিব যারা আপনাদের ফাইন্যান্স করতেছে তাদের যদি স্বার্থ থাকে, এখানে স্বার্থ তখনই থাকবে, তারা এটার স্বার্থ তখনই থাকবে যখন তাদের উপায় থাকবে না যে পৃথিবীর আর কোনো জায়গা নাই আমার ইনভেস্টমেন্ট, সহজ লাভের উপায়। পৃথিবীর তো বহু জায়গা আছে ইনভেস্টমেন্ট করার, এটা নট অনলি ইন বাংলাদেশ। তাদের দেখতে হবে যে অবশ্যই, কারণ তারা তাদের ফাইন্যান্সটাকে ঠিকমতো উঠে আসবে কিনা, তারা কখনই চাবে না এরকম একটা রিস্ক আলা প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতে। আমি যেতে চাই লোকাল কোলের অবস্থা। লোকাল কোলের অবস্থা যাওয়ার আগে আমাদের একটা বিরতি নিতে হবে। আপনি এখান থেকে শুরু করেন যে লোকাল কোলটা নিয়ে আসলে আমরা দুটো বিরতি ধরে একটু শুনতে চাচ্ছি। আমাদের লোকাল কোল নিয়ে আপনাদের পরিকল্পনা আমরা একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশের জনাব নসরুল হামিদ। আমরা খুব দ্রুত আপনার কাছে জানতে চাইবো যে দেশি কয়লাগুলি নিয়ে আপনাদের পরিকল্পনা কি এবং কবে নাগাদ করছেন, আপনি যদি খুব সংক্ষেপে বলেন। প্রফেসর আনু মোহাম্মদ এবং প্রফেসর বদরুল ইমাম দুজনেই কয়েকশো বিলিয়ন ডলারের কোল আমাদের মাটির নিচে এবং প্রায় 11 থেকে 12,000 BTU ক্যালোরিক ভ্যালু আমাদের এই কোল। এখন এই কয়লা আমরা উঠাবো কি উঠাবো না, এটা একটা বড় ব্যাপার। আমাকে উঠাতে গেলে $545 এখন এভারেজ পড়ে যায় পার টন। আমি আমার বড় পুকুরে কোল মাইনে, আমি কোল পাওয়ার প্ল্যান্টে ওরা বিক্রি করছে $110 করে। পৃথিবীর কোথাও এখন কয়লার দাম $35 উপরে নাই। যদি এই 12,000 BTUর কয়লাই ধরেন $40, তার মানে কি আমাকে উঠাতে গেলেও ওয়ার্ল্ড প্রাইজের থেকেও আমার বেশি দাম পড়ে যাবে। টেকনোলজি আমাদের নাই, আমরা কন্ট্রাক্টর নিয়োগ করে আমরা এই কয়লা মাইনিং করতে পারি। আমার মনে হয় আমরা সেদিকে যাওয়া উচিত, যে কয়লার খনি আমাদের থাকবে, আমরা মাইনিং করাবো, আমরা কন্ট্রাক্টর নিয়োগ করে। কিন্তু আপনারা এই পলিসি ফর্মুলেট করতে, এখানে ব্যাপারটা হলো যে এই যে হাজার হাজার শত শত একর জমি আছে আমাদের, ভেরি ফার্টাইল ল্যান্ড, জি, আমরা এই ল্যান্ডগুলো আমরা অ্যাকোয়ার করে নিচ্ছি কৃষকদের কাছ থেকে এবং সেখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং করতেছি। সেখানে কিছু সেই ল্যান্ডগুলোর সেই কৃষকদের অবস্থাটা কি হবে, একটা বড় চ্যালেঞ্জ। আমরা প্রফেসর আনু মোহাম্মদের কাছে যেতে চাই। প্রফেসর আনু মোহাম্মদ, আপনি বলতে চাইছিলেন অনেকগুলি বিষয় আপনি নোট নিয়েছেন। যেটা বললেন একটা হচ্ছে যে রামপালের বিষয়টা, তো আমরা খুবই এটার ব্যাপারে আমরা নিশ্চিত যে রামপালে যে জায়গাটায় করা হচ্ছে, এটা আপনি ম্যাপ যদি দেখেন বঙ্গোপসাগর থেকে ঢুকবে এবং পুরো সুন্দরবন হচ্ছে একটা জলজ বন, জলের উপরে। এখানে ধরেন তার একটা বাস্তু সংস্থান আছে, তার একটা ফুড চেইন আছে, তার একটা লাইফ চেইন আছে। আপনি যখন যে নদী দিয়ে ঢুকবে সেটা ঢোকার মুখ থেকে সুন্দরবন শুরু, সুন্দরবন পুরোটা পার হয়ে গিয়ে তারপরে হচ্ছে এই পাওয়ার প্ল্যান্ট। সুতরাং পুরো এই পরিবহন এবং পুরো কয়লা পুরো প্রক্রিয়াটাই কনস্ট্রাকশন এবং পরে তো পাওয়ার প্রোডাকশন তো বটেই, পুরো প্রক্রিয়ার মধ্যেই সুন্দরবন যেভাবে এফেক্টেড হবে। এবং কয়লার যেটা বদরুল ইমাম সাহেবও বললেন যে এই ক্ষতিগুলিতে আপনি, এটা তো গুলি করে মারার মতো না, এটা হচ্ছে ক্যান্সারের মতো, আপনি আস্তে আস্তে পুরো জিনিসটা শেষ হয়। তো রামপালের ব্যাপারে আমরা নিশ্চিত যে এটা সুন্দরবন ধ্বংস হবে, এটা আমাদের সমস্ত স্টাডি টাডি আছে। রামপালটা অবশ্যই এখান থেকে সরাতে হবে। এটা হচ্ছে
রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই বাতিল করতে হবে, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নাই। আর অন্যান্য জায়গার কথা যেটা বললেন উনি, যে হ্যাঁ আমরা মনে করি যে স্বচ্ছতা এবং নিয়ম কানুন মেনে যেখানেই করা সম্ভব সেখানে করা হোক। আমি তো মনে করি যে আসলে জনগণের আস্থা অর্জনের জন্য ঢাকা শহরে দিয়েই শুরু করা উচিত। ঢাকা শহরে একটা জায়গা বের করেন, ঢাকা শহরে বের করে সেখান থেকে করেন। ঢাকা শহরে ফিনান্স হ্যাঁ জায়গা বের করা যাবে, কারণ আপনি যদি মনে করেন যে মানুষ ওখান থেকে পুনর্বাসন করবেন, ঢাকা শহরের অধিবাসীদের পুনর্বাসন করা, আপনি কোনো অসুবিধা নেই। মন্ত্রীপাড়া আছে, অন্যান্য বহু জায়গা আছে। ফাইন্যান্স মানে ঢাকা শহরে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করলে আপনার কোনো না, আমার কোনো আপত্তি নেই। ঢাকা শহরে হোক, ঢাকা শহরে মানুষ যারা আছেন তারা তো নিশ্চয়ই স্বীকার শুধু ঢাকা শহর না, ঢাকা ছাড়া অন্যান্য বড় শহরে ঢাকা বড় শহর হিসেবে ঢাকা শহরই লিড দেওয়া উচিত। ঢাকা শহরই তো রাজধানী হিসেবে আছে। আমার মনে হয় মন্ত্রী ফিনান্সের ব্যাপারে যেটা মন্ত্রী সাহেব বললেন, ফিনান্সের ব্যাপারে আমি এই কথাটা শেষ করি। ফিনান্সের ব্যাপারে চায়না এবং ইন্ডিয়া তাদের একটা বড় প্রবলেম হচ্ছে গ্লোবালি, যে তাদের কার্বন এমিশনের রেকর্ডটা এত বেশি, সারা পৃথিবীতে এত বদনাম হয়েছে, যে তাদের এখন একটা বড় আগ্রহ হচ্ছে যে তাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আফ্রিকা, পার্শ্ববর্তী বাংলাদেশ, এই সমস্ত জায়গায় তাদের একটা ট্রান্সফার করার আগ্রহ। ফিনান্সের ব্যাপারে তারা নিজেদের তাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ না, তারা বিদ্যুৎ কেন্দ্র করার ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে। যেমন এনটিপিসি রামপালে করতে চায়, চাইনিজ কোম্পানি বাঁশখালীতে করতে যাচ্ছে, এবং সেখানে ফিনান্স করার ব্যাপারে চায়না এবং ইন্ডিয়া তাদের নিজস্ব একটা মেকানিজম আছে। সেটা কিন্তু আন্তর্জাতিক পরিবেশ আইনের ব্যাপারে তত বেশি সেনসিটিভ। আমি একটা কথা বলে দিই, দেখেন আমরা রামপালের বিষয়ে একটা কথা বলি, যে দেখেন বাংলাদেশে এখন বর্তমান সরকার যে ম্যাসিভ আকারে কয়লা ভিত্তিক প্রকল্পের দিকে এগিয়ে যাচ্ছে, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। 24,000 মেগাওয়াট করবেন 21 সনের মধ্যে, 40,000 মেগাওয়াট, এই ধরনের বিরাট পরিকল্পনা কোনো সরকার নেয় নাই, দ্যাটস ফাইন। কিন্তু কথা হচ্ছে রামপালের ব্যাপারে আসলেই এটা একটা মানে ব্ল্যাক স্পট ইন দ্য হোল প্রসেস অফ মানে অ্যাপ্রিসিয়েশন, আমি যেটাকে মনে করি। 20টা কয়লা মানে কোল বেস প্লান্ট করার পরিকল্পনা আছে, 20টারও বেশি, ইনফ্যাক্ট 23টা বোধ হয়। আমরা তো কোনোটার ব্যাপারে, আপনারা যে এই যে ইয়ের সাথে এই যে আপনার বাঁশখালীর সাথে রামপালের যে তুলনাটা করছেন, আমি মনে করি এটা টোটালি ডিফারেন্ট থিং। বাঁশখালীর এটা হচ্ছে একটা মিসম্যানেজমেন্ট, এবং এই আনু ভাই যেটা বললেন যে কিছু চাতুরতা, কিছু দুর্নীতি, এইখান থেকে সমস্যার উৎপাদন। এখানে পরিবেশের মোহাম্মদ বলেছেন যে এলাকা মানে এতে পরিবেশের ক্ষতি হবে, এলাকাবাসীর দাবিকে তিনি যৌক্তিক বলেছেন। পরিবেশ সেটা সেই ক্ষতিটা, এই ধরনের ক্ষতি যে কোনো জায়গায় কয়লা ভিত্তিক করলে এই ক্ষতিটা হবে, তাহলে আপনি কয়লা ভিত্তিক ভুলে যান, আপনি কয়লা দিয়ে বিদ্যুৎ করেন না। কিন্তু এইটার সাথে রামপালকে আমার তুলনা করা আমি রামপাল ইজ এ স্পেশাল এরিয়া, যেইটা সুন্দরবনকে কেন ক্ষতি করলো। মন্ত্রী মহোদয় যেটা বললেন যে আমি নারায়ণগঞ্জে একটা করবো আর ঢাকায় আমার ক্ষতি হবে কিনা, ব্যাপারটা তো ওরকম না। আক্রান্ত পয়েন্টে আইসা বিদেশ থেকে যে হাজার হাজার টন কয়লা আসবে এখানে আক্রাম পয়েন্ট থেকে সুন্দরবনের ভিতর দিয়ে অনবরত কয়লা ট্রান্সপোর্ট হবে। এইটাই ট্রান্সপোর্টিং দ্য কোল থ্রু মানে এই আমি একটু কথা বলি, দেখেন আমি জানি আমাকে একটু সময় দিতে হবে, যে এইটা আমি আপনাদের কনসার্নটা খুব আমি জানি একদমই। আমার মনে হয় কি তথ্যগত জায়গাগুলিতে ওনারা ঠিক না, ওনারা আমি বলতে চাই আমি এখানে একটা কথা বলতে চাই যে উনি, আপনি কি জানেন যে এই চ্যানেল দিয়ে প্রতিদিন কতগুলো জাহাজ যায়? এখানে আপনি জানেন ক্লিংকারে কতগুলো জাহাজ যায়? হ্যাঁ, কিন্তু না আমার কথাটা কিন্তু কয়লার জাহাজ, আমার মনে করেন আপনি আরো 1000 কয়লার জাহাজ করবেন। বলেন তো যে কয়টা কয়লার জাহাজ যাবে দিনে? 1.5টার মতো জাহাজ যাবে। আমার এখন জাহাজ যাচ্ছে কতগুলো জানেন? প্রায় 80টা এভারেজ। কিন্তু সেগুলো তো কয়লা ব্যবহার করছে না, সেখানে ক্লিংকার ব্যবহার করছে 12,000 এবং এখনো কয়লা ব্যবহার হচ্ছে। এই কিছুদিন আগে দেখলেন যে কয়লা ব্যবহার হচ্ছে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আমরা আলাদা একটা অনুষ্ঠান দিতে করব। আমার সময় একটা জাহাজ যাবে বা 1.5টা জাহাজ যাবে, সেটা নিয়ে আপনার বিরাট কনসার্ন। এখন এখানে আমার সিমেন্টের 3টা কারখানা আছে, 2 বছর ক্লিংকার যাচ্ছে। আমার মনে হয় যে বিপু, আমি প্রফেসর আনু মোহাম্মদ এবং প্রফেসর বদরুল ইমাম শেষ করে দিতে। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।